স্টুডেন্ট, এটি আমার আয়তঘন চ্যাপ্টার সম্পর্কিত দ্বিতীয় ভিডিও। আমরা প্রথম ভিডিওতে দেখেছি আয়তঘন যে দুটো ভাগ রয়েছে, সমকোণী চৌপল এবং ঘনক, সেইগুলো সম্পর্কে একটু বুঝেছি এবং তার সূত্রগুলো আলোচনা করেছি। এই দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব বসে দেখি 4-এর যত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো। প্রথমেই রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, আমরা পরিবেশে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনাকার বস্তুর নাম লিখি। দেখো, ঘনাকার যে 4টি বস্তু তার মধ্যে পড়ছে দেশলাই বাক্স। দেখবে দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সম্পূর্ণ আলাদা হয়। জুতোর বাক্সের ক্ষেত্রেও সেম, আলমারি, মোবাইল বাক্স ইত্যাদি ইত্যাদি। আর ঘনাকার আমরা আগেই পড়েছি যে যার যে 3D চিত্র, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। এরকম উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। দেখবে লুডোর ছক্কার যে বাহুগুলো রয়েছে সবগুলোই কিন্তু সমান। সুগার কিউব, রিউবিক কিউব, আইস কিউব ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, যে পাশের আয়তঘনাকার চিত্রে তলগুলির, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এই যে ছবিটা রয়েছে, চিত্রটি আঁকাই রয়েছে, এই চিত্রে তলগুলো দেখি, এই এ বি সি ডি, এইটা হচ্ছে একটা তল। তাহলে আমি তলের নাম লিখতে পারি কি, এ বি সি ডি। দ্বিতীয় কি, পিছন দিকে দেখতে পারি যে ই এফ জি এইচ, এই একটা তল, তার দুটো তল হলো। তিন নম্বর কি দেখতে পারি, এ ডি ই এফ, এ ডি ই এফ। 4 নম্বর বি সি এইচ জি। 5 নম্বর এ বি জি এফ। এবং লাস্ট ডি সি এইচ ই। আমরা আগেই জেনেছিলাম যে সমকোণী চৌপলের 6টা তল, ঠিক আমাদের 6টি তল আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, সমকোণী চৌপলের ধার ছিল 12টি, আমরা দেখব 12টির ধার পাই কিনা। প্রথম ধার এ বি, দ্বিতীয় ধার বিসি, তৃতীয় সিডি, ডিএ, 4টে পেলাম। সেমভাবে এইদিকে দেখব এ এফ, এফ ই, ইডি, ইএইচ, এইচ সি, সিডি, এইচ জি, জিবি। তাহলে কটা ধার হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা ধার পেয়ে গিয়েছি আমরা। এবার 3 নম্বর রয়েছে কি, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি, এই কোণগুলো, এই যে কোণগুলো, এটাকে আবার শীর্ষবিন্দু বলছে কারণ 3টে যে বাহু এসে এই বিন্দুতে গিয়েই মিলিত হচ্ছে। তাহলে এইরকম কতগুলো বিন্দু রয়েছে, টোটাল রয়েছে 8টা। তাহলে দেখা যাক, প্রথম এ বি সি ডি, ই এফ জি এইচ। টোটাল আমরা 8টি শীর্ষবিন্দু পেয়ে গিয়েছি। এবার চলে যাই আমরা তৃতীয় প্রশ্নে।
তৃতীয় প্রশ্নে বলেছে কি, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে বড় অর্থাৎ লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রথমে বলি যে আমরা যদি দৈর্ঘ্য বরাবর কোনো দণ্ড রাখি সেটা কিন্তু সব থেকে বড় হবে না, বা প্রস্থ বরাবর রাখলেও বড় হবে না এবং উচ্চতা বরাবর রাখলেও বড় হবে না। কর্ণ বরাবর যদি আমরা কোনো দণ্ড রাখি, মানে ঘরের একটা কোণ থেকে আর একটা কোণ পর্যন্ত যদি কোনো একটা লম্বা দণ্ড বা রড বা বাঁশ যা ইচ্ছা রাখতে পারি, যদি লম্বা কোনো দণ্ড রাখি সেইটা দেখব অন্য কোনো বাহু বরাবর যদি রাখা যায় তার থেকে কিন্তু বড় হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটি ওই ঘরের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাই অঙ্কটা শুরু করি। প্রথমে লিখেছি কি, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তা ঘরের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে আমার লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, মানে আমরা কর্ণ যদি নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে সমকোণী চৌপলাকার আকৃতির যে ঘরটি রয়েছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেগুলো বলে দেওয়া আছে সেগুলো আগে লিখে নিচ্ছি। সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। এবার কর্ণ বার করার ফর্মুলা কি লিখেছিলাম, উচ্চতা স্কোয়ার প্লাস √, উচ্চতা স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বা আমরা ভালো করে সাজিয়ে যদি বলি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তা সেইটাই আমরা করব। তাহলে কর্ণ সমান কি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য আমার দেওয়া ছিল 5, তাহলে 5 স্কোয়ার। তারপর ছিল প্রস্থ ছিল 4, তাহলে 4 স্কোয়ার। আর উচ্চতা ছিল 3, মানে 3 মিটার, 3 স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার মানে 25 প্লাস 4 স্কোয়ার মানে 16 এবং 3 স্কোয়ার মানে 9। যদি 25, 16, 9 যোগ করি যোগফল হয় 50, তাহলে √50। 50কে যদি আমরা ভাঙি, লসাগু করি, তাহলে দেখতে পাই 5 গুণিত 5 গুণিত 2, 5 5 25, 25 দুগুণে 50, তাহলে √5 × 5 × 2। এবার আমরা একটা জিনিস জানি, সেটা কি, রুটের ভেতরে যখন কোনো সংখ্যার গুণফল আকারে থাকে তখন দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে আসে, একই রকম দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে আসে রুটের বাইরে। দেখো 2খানা 5 রয়েছে, তাই দুটো 5 থেকে আমরা কি একটা 5 বাইরে বের করে দিতেই পারি। তাই ভেতরে কি পড়ে থাকছে রুটের 2, তাহলে 5√2, 5√2 মিটার। এবং শেষে আমাদের যেটা লিখতেই হবে, না লিখলে পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি খাতাতে তোমার নাম্বার কেটে দিতেই পারে। সেটা কি, উত্তর যদি না লিখি। তাহলে উত্তর লিখতে হবে কি, ঘরের মধ্যে সব থেকে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। চতুর্থ প্রশ্ন রয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে ঘনকের একটি তল অর্থাৎ কি, ঘনক মানে কি, তার ঘনকের যে 6টা তল রয়েছে 6টা তলে কি বর্গক্ষেত্রাকার। তার মানে একটা তল মানে কি, বর্গক্ষেত্রের একটা তলের কথা বলছে, মানে বর্গক্ষেত্রাকার কোনো তলের কথা বলছে। এবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তার মানে আমি লিখেছি যে, এই জন্য লিখেছি ঘনকের একটি তল অর্থাৎ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 64 বর্গমিটার, যেটা আমার বলে দিয়েছে প্রশ্নে। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তাহলে বাহু সমান কি হবে, √, ক্ষেত্রফল। সেটাই লিখেছি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান √, ক্ষেত্রফল সমান √64, যেটা আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল, সমান 64 মানে কি 8 × 8। তা দুটো 8 থেকে একটা 8 বেরিয়ে আসলো, সমান 8 মিটার। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হলো, 8 মিটার। তা ঘনকের আয়তন কি, ঘনকের আয়তনের সূত্র আমরা জানি কি, ঘনকের আয়তন সমান বাহুর কিউব। তাহলে ঘনকের আয়তন সমান দৈর্ঘ্যর কিউব লিখেছি এখানে, দৈর্ঘ্য অর্থাৎ এখানে বাহুর কথাই আমি বলতে চেয়েছি।
তাই দৈর্ঘ্যের কিউব সমান কি 8-এর কিউব, যেহেতু 8 হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য ছিল, তা 8-এর কিউব অর্থাৎ 3খানা 8, মানে 8 গুণিত 8 গুণিত 8, তাহলে 28-এ 64, 64 গুণিত 8 মানে 512 ঘনমিটার। পরের প্রশ্নে চলে আসি। বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটির কত লম্বা হিসাব করি। আচ্ছা, এখানে চওড়া মানে কি প্রস্থ, আর গভীরতাটা বলি, যখন আমরা ভূমি থেকে ওপরের দিকে যাই তখন তাকে কি বলি, তখন তাকে বলি উচ্চতা, আর যখন ভূমি থেকে নিচের দিকে নামতে থাকি তখন সেটাকে বলা হচ্ছে গভীরতা। তার মানে এইটা উচ্চতায়, এটা হচ্ছে নেগেটিভ উচ্চতা বলা যেতে পারে। তাহলে খালের প্রস্থ বলে দিয়েছে কি 2 মিটার, খালের গভীরতা মানে বলে দিয়েছে 8 ডেসিমিটার। একটা জিনিস বলি, এখানে মিটার এখানে ডেসিমিটার, দুটো আলাদা একক রয়েছে, তাহলে আমাদের একটা এককে কনভার্ট করতে হবে। তাহলে আমি ডেসিমিটারটাকে মিটারে করে দিলাম, তাহলে ডেসিমিটারকে মিটারে করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য 8/10 লিখেছি। তা 8/10 মিটার, তাহলে খালের গভীরতা হলো 8/10 মিটার। এবার দৈর্ঘ্য তো বলে দেওয়া নেই, যেহেতু আমাকে লম্বা বার করতে চেয়েছে, লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমি দৈর্ঘ্যটাকে আমি x মিটার ধরে নিয়েছি। এইবার একটা বলি, যে বলেছে কি যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়, ঘনমিটার কার একক, ঘনমিটার হচ্ছে আয়তনের একক। তার মানে আমার এখানে আয়তনটা বলে দিয়েছে, যে একটা খাল কেটেছে, খাল কাটার পর সেইখানে যত 240 ঘনমিটার আর আয়তনের মাটি কাটা হয়েছে। তাহলে আমার এখান থেকে আমি কি বলতে পারি, যে 240 ঘনমিটারটাই কি ওই খালটির আয়তন। তাহলে খালটির প্রস্থ, গভীরতা, দৈর্ঘ্য জানি, সেখান থেকে আমি আয়তনের ফর্মুলা ফেলে দিয়েছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, যেটা আমাদের জানি কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাই দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য বলে দিয়েছে x মিটার, প্রস্থ বলেছে 2 মিটার, আর গভীরতা বলেছে মানে উচ্চতা বলেছে কি 8/10 মিটার। তাহলে এটা রেখে দিয়েছি। এবার এইটাই তো হচ্ছে কি খালের আয়তন, আবার প্রশ্নে বলে দিয়েছে খালের আয়তন 240 ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি কি, যে x গুণিত 2 গুণিত 8/10 মানে এইটা সমানই হচ্ছে কি 240। তা এইখান থেকে আমরা কি করতে পারি, এক্সকে রেখে দিলাম, দিয়ে 240 গুণিত 10টাকে যদি এইদিকে নিয়ে যাই, এখানে কি আছে এক্সের সাথে ভাগ আকারে আছে, কারণ 10টা নিচে রয়েছে, ভাগ আকারে রয়েছে, ওইদিকে গেলে গুণ হয়ে গেল। 2 এবং 8 এক্সের সাথে গুণ আকারে আছে, তার মানে সমানে ওইদিকে গেলে ওটা ভাগ হয়ে যায়। এবার কাটাকুটি করব, আমরা জানি কি 3 × 8 = 24, 3 × 8 = 24, এই শূন্যর জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তাহলে 15 গুণিত 10 পড়ে রইল সমান 150। অতএব খালটির দৈর্ঘ্য কত, 150 মিটার। অতএব আমরা উত্তর কি লিখতে পারি, যে খালটি 150 মিটার লম্বা। পরের প্রশ্ন বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলে ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে, ঘনকের বাহু বলে দেওয়া নেই। এবার সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে গেলে মানে ফর্মুলা কি, সমগ্রতলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 গুণিত বাহুর স্কয়ার। তাহলে 6 গুণিত বাহু স্কয়ার, কিন্তু এখানে তো আমার বাহু দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমে বাহুটাকে বার করতে হবে। তাই ঘনকের প্রতিটি বাহু ধরে নিলাম a সেন্টিমিটার,
তাহলে এই এ সেন্টিমিটার ধরে যদি আমরা কর্ণ হিসাব করি তাহলে হয় কি a√3 সেমি, কারণ আমরা জানি কি ঘনকের কর্ণ সমান কি বাহু গুণিত √3 একক। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, তার শর্তানুসারে বলতে পারি কি এই a√3টাই হচ্ছে কি 4√3, তাই a√3 সমান 4√3। √3 এর সাথে গুণ আকারে ছিল, তাহলে আমি সম্মানে ওই দিকে নিয়ে গেলে এটা ভাগ হয়ে গেল, অর্থাৎ নিচে চলে গেল। √3 কেটে গেল, কেটে যাওয়ার পর 4 পড়ে থাকছে, তাহলে এর মানটাই 4। আর এটা আমার কি ছিল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাই লিখেছি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে সমগ্রতলে ক্ষেত্রফলে ব্যবহার করতে হবে ঘনকের, তাই ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল কি 6 গুণিত বাহু স্কয়ার, তাই 6 গুণিত বাহু স্কয়ার, তার বাহুর মান জানি 4, তা সেখানে 4 বসিয়ে দিলাম। তা 6 গুণিত 4 স্কয়ার সমান 6 গুণিত 4 স্কয়ার মানে কি 4 গুণিত 4, তাহলে 4 6 24, 24 4 96, 96 বর্গ সেমি। ক্ষেত্রফলের একক কি হয় বর্গ সেমি, আর আয়তনের একক কি হয় ঘন সেমি, মানে ঘন একক। এখানে সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমার ঘন সেমি হবে যদি আয়তন আমরা হিসাব করি। পরের প্রশ্ন বলেছে কি একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। দেখো এখানে 60 সেমি বলে দিয়েছে, তাহলে ঘনকের ঘনফল হিসাব করি। তা ঘনফল মানে কি ঘনফলটাই হচ্ছে আমার আয়তন, ঘনফল মানে কি আয়তন, ঘনফল মানে কি আয়তন। তাহলে ঘনফল হিসাব করতে বলেছে, তাহলে এইখানে একটা বলি, তাহলে আগেরটা করেছিলাম কি ক্ষেত্রফল বলেছিল বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে একক কি হবে ঘন সেন্টিমিটার। তাহলে প্রথমে বলি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য বলেছে। আচ্ছা ধার কটা রয়েছে ঘনকের, আমরা ঘনকের ধার পড়েছিলাম 12টি ধার, তাহলে 12টা ধার রয়েছে। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত দেওয়া নেই, তাহলে প্রত্যেকটা ধার আমি ধরে নিচ্ছি এ সেন্টিমিটার। তাহলে 12টি ধারের দৈর্ঘ্য কত হবে 12 গুণিত এ, তাহলে এটাই লিখেছি। দেখো ঘনকের ধারের সংখ্যা 12টি, তার ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তা অতএব 12টি ধার হচ্ছে কি 12 এ। এইটা সমানই 60, কারণ হচ্ছে আমার বলে দিয়েছে 12টা মানে ধারগুলোর সমষ্টি কত 60 সেন্টিমিটার, তাহলে এইটা সমানই 60 ধরে নিলাম। তাহলে এইখান থেকে এ ক্যালকুলেট করছি কি এ ইকুয়াল টু 60/12টা ওই দিকে নিয়ে গিয়ে আমি নিচে বসিয়ে দিলাম 60/12, তা 12 দিয়ে কাটাকুটি করলাম 5 12 60, তাহলে এর মান কত আসলো 5। এবার এটা কি ছিল ঘনকের বাহু, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি। আয়তন তাহলে কি হবে আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, বাহুর কিউব। সমকোণী চৌকোণের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে হয় বাহুর কিউব। তাহলে আয়তন বাহুর কিউব সমান 5-এর কিউব, 5-এর কিউব মানে 3খানা 5-এর গুণফল, 5 গুণিত 5 গুণিত 5, দুটো 5-এর গুণফল 25, আর একটা 5 মানে 5 25-এ 125, তাহলে 125 ঘন সেমি। তারপরে প্রশ্ন রয়েছে 8-এর দাগেরটা, যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকের আয়তন হিসাব করি। আচ্ছা 6টা পৃষ্ঠতল, ঘনকের তো টোটাল 6টাই পৃষ্ঠতল হয়, ভালো কথা। আর প্রত্যেকটা পৃষ্ঠতল কীরকম দেখতে একটু আগে বললাম কি বর্গকার, বর্গক্ষেত্রাকার দেখতে। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরছি এ সেমি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কি এ সেমি, তাহলে ঘনকটার একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে বাহু স্কয়ার, বর্গ ক্ষেত্রাকার যেহেতু, তাহলে বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে এখানে এ স্কয়ার হয়ে যাবে। তাহলে 6টা পৃষ্ঠতলের সমষ্টি কত হবে 6 গুণিত এ স্কয়ার, তা সেটা লিখেছি 6 গুণিত এ স্কয়ার বর্গ সেমি। এবার 6 গুণিত এ স্কয়ারটাই কি 216 বর্গ সেন্টিমিটার, তা 6a স্কয়ার ইকুয়াল টু 216। আর এইখান থেকে এর স্কয়ারটাকে রেখে দিয়ে আমি 6টাকেও নিয়ে আসলাম আমার ডান সাইডে, আর ডান দিকে নিয়ে আসলে 6টা কোথায় গেল নিচে চলে গেল, তা 6 দিয়ে কাটাকুটি করলে 6 36-এ 216, তাহলে এর স্কয়ার মানে হলো 36।
এবার এটা তো এ স্কোয়ারের মান পেলাম, আমার প্রয়োজন কি, এ প্রয়োজন, বাহু, বাহুর দৈর্ঘ্য। কেন, আমার আয়তন বলেছে, আয়তন মানে কি বাহুর কিউব, তাহলে এখানে বাহুর মান বার করতে বলে হবে। তাহলে এখান থেকে এ সমান কি √36, √36 মানে 6 × 6। এবার দুটো ছয় থেকে কি জানি একটা ছয় বেরিয়ে আসবে, কারণ আমার মাথায় রয়েছে কি রুট, রুট থাকলে একটা ছয় বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে বলতে পারি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং ঘনকের আয়তন কি, বাহুর কিউব সমান 6 এর কিউব, আর 6 এর কিউব মানে 3টে 6-এর গুণফল, 3টে 6 গুণ করলে হয় 216। দেখো 6 × 6 কত হয় 36, আর 36 6 216, একটু আগে এখানে কাটাকুটি করার সময় আমি বলেছিলাম। তাহলে অ্যান্সার আসলো 216। যেহেতু আমার এখানে বর্গ সেমি ছিল, মানে এখানে এককগুলো কি সেন্টিমিটারে, তাই এটা ঘন সেন্টিমিটার একক। তাহলে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম এবং দেখা হচ্ছে নতুন ভিডিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও এবং এই রকম অঙ্কুর ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যেমন অঙ্ক শিখছো সেরকম বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দাও এই ভিডিওটি শেয়ার করে।